আগামীর বাংলাদেশ কেমন হবে সেই স্বপ্ন ও ভাবনা নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আলোচনার ঢেউ। তা জানতে আজ আমরা উপস্থিত হয়েছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। চলুন তাদের মুখ থেকে জেনে নিই আগামীর বাংলাদেশ তারা কেমন চায়। তারা অনেকে বিসিএস দিচ্ছে বা কেউ বা বাইরে চলে যাচ্ছে। যারা বিসিএস দিচ্ছে তারা ইঞ্জিনিয়ারিং সাইডের থেকেও আমি দেখলাম তারা ব্যাংকের দিকে বেশিরভাগ যাচ্ছে, ব্যাংক বা যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে যাচ্ছে। যে সাবজেক্টে তারা পড়াশোনা করছে ওই সাবজেক্টে তারা কাজ করতে পারছে না, ওরকম সুযোগ তারা পাচ্ছে না। তাই আমি মনে করি বাংলাদেশের প্রতিটা সেক্টরেই কাজের সুযোগটা করে দেওয়া উচিত, তাহলে বেকারত্বের হারটাও কমবে আর যারা তরুণীরা তারা তাদের মেধা দিয়ে কাজ করতে পারবে। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে আমার তরুণদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যেটা মনে হয় সেটা হচ্ছে নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখা। কারণ আমরা এমন একটা সময় অতীতে পার করে আসছি যেখানে দুর্নীতি করাপশনটাকে খুবই নর্মালাইজ করা হয়েছে। এখন বিষয়টা এমন হয়ে গেছে যে আমি যদি চাইও দেখা গেছে এই করাপ্টেড যে সোসাইটি এটা থেকে বের হইতে পারতেছি না। তো তরুণদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে এটা যে নিজেকে কীভাবে এই করাপ্টেড সোসাইটি থেকে আলাদা রাখা যায়। জানি এটা খুবই স্ট্রাগল হবে, নানা রকম বাধা বিপত্তি আসবে, কিন্তু তারপরও আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ আমরা তরুণরা এত বড় হচ্ছে একটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটা পরিবর্তন আনলাম। তো এখন যদি আমরা নিজেরাও দুর্নীতিগ্রস্ত হয়ে যাই, নিজেরাও করাপ্টেড হয়ে যায়, তাহলে তো আর সেই পরিবর্তনটা আর ফলপ্রসূ হবে না। তো আমার কাছে এটাই মনে হয় তরুণদেরকে এখন সবচেয়ে বেশি যেখানে এমফাসাইজ করতে হবে যে নিজেদেরকে কিভাবে নৈতিকভাবে সঠিক রাখা যায় এবং দুর্নীতি থেকে নিজেদেরকে মুক্ত রাখা যায়। বর্তমান তরুণ প্রজন্মকে আমরাই রিপ্রেজেন্ট করতেছি আই গেস। তো এই হিসেবে আমার কাছে মনে হয় বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে এটাতে আসলে প্রযুক্তিগত নির্ভরশীলতা বা প্রযুক্তিগত যে জ্ঞানটা এটা আসলে স্বল্পতা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এটা আসলে তত্ত্বীয় বা থিওরিটিক্যালি বেশি হয়, বাট প্র্যাকটিক্যাল জ্ঞান বা নলেজটা আসলে কম হওয়ার কারণে যে সমস্যাটা আমরা ফেস করি, আমরা প্র্যাকটিক্যালি কাজগুলোকে তেমন ভালোভাবে করা হয় না। কিছু কিছু জায়গায় করা হয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা যদি দেখি স্কুল বলেন, কলেজ বলেন বা ইউনিভার্সিটিতে, আমরা এরকমও অনেক স্টুডেন্ট আছে যারা ইউনিভার্সিটিতে পড়ে স্টিল একটা ল্যাপটপ কীভাবে চালাতে হয় বা হচ্ছে ওয়ার্ডের ফাইল, এক্সেলের কাজগুলো নর্মালি পারে না। কিন্তু এগুলো কিন্তু খুবই বেসিক এবং বিভিন্ন দেশের মধ্যে আসলে এই কাজগুলা খুবই নর্মালভাবে মানুষজন পারার কথা এবং ছোটো ছোটো বাচ্চারা ওইগুলো পারে। তো এই ক্ষেত্রে এই প্রযুক্তি নির্ভরশীল যুগে যখন আমরা দেখতেছি যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, তখন আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ইনক্লুশনটা অনেক বাড়ানো উচিত। বাংলাদেশের প্রযুক্তি ইনক্লুশন আছে কিন্তু এটা আসলে পর্যাপ্ত না। আমাদের এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা বই আছে এবং ওই বইটাতে পড়ানো হয় যদিও, কিন্তু আসলে ওই বই থেকে আসলে মানুষজন কিছু তেমন শিখতে পারে না বা শিখে না। যার ফলশ্রুতিতে আসলে যখন জব সেক্টরে আমরা যাই, সফটওয়্যারে গিয়ে আসলে আমরা সেরকম আসলে স্কিলড মানুষজন আমরা কম পাই। আমরা চিন্তা করেন আমাদের দেশে অলরেডি চাকরির অভাব, তবু বাংলাদেশের মধ্যে ভারত সহ বিভিন্ন দেশ থেকে আসলে মানুষজন এসে বাংলাদেশে জব করতেছে। আর বাংলাদেশের চাকরি যারা দিচ্ছে, চাকরিদাতারা বলতেছে যে বাংলাদেশের স্কিল প্রফেশনালসের অভাব। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কাছে মনে হয় বাংলাদেশের চাকরি অভাব এটা যতটা সত্য, কিন্তু স্কিলের অভাবটাও যে আছে এটা আসলে এইদিকে আসলে ফোকাস করা বেশি জরুরি। একজন তরুণ হিসেবে আমি মনে করি বাংলাদেশে এমন অনেক দিক আছে যেখানে হচ্ছে অনেক বেশি পরিবর্তন দরকার। এর মধ্যে যদি আপনি প্রধানত দেখেন আপনার প্রশাসনিক এবং অর্থনৈতিক দিকে অনেক বেশি পরিবর্তন দরকার। আপনি যদি প্রশাসনিক সেক্টরগুলোতে যান, বাংলাদেশে এমন কোনো সেক্টর বাকি নেই যেখানে হচ্ছে গিয়ে দুর্নীতি হয় না বা যেখানে নিয়োগ বাণিজ্য হয় না, যেখানে হচ্ছে গিয়ে বাজেট নিয়ে অনেক বেশি কাটছাট করা হয় না। আপনি যদি দেখেন বাংলাদেশে এমন একটা কান্ট্রি, এটা উন্নয়নশীল কান্ট্রি, যেখানে অর্থনৈতিক বাজেট অনেক কম, যেখানে হচ্ছে টাকার অনেক স্বল্পতা আছে, ঠিক ওই ধরনের কান্ট্রিতে যখন বাংলাদেশে এইসব জিনিসের যখন দুর্নীতি হয় বা হচ্ছে যে সেক্টরে যতটুকু বাজেট প্রকল্প হয় সেখানে যদি প্রকল্প অনুযায়ী আপনি দেখেন চেয়ার টু চেয়ার চেঞ্জের কারণে অনেক দেখা যায় মূল জায়গায় যে বাজেটটা প্রণয়ন করা হয় সেই বাজেটটা হচ্ছে ওইভাবে ইমপ্লিমেন্ট হয় না। তো এই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের প্রশাসনিক দিকে যে এই দৌরত্ব আছে বা হচ্ছে এই যে নিয়োগ বাণিজ্য দৌরত্ব বা দুর্নীতি দৌরত্ব বা হচ্ছে বাজেটে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা হয় না, এই জায়গায় মনে করি অনেক বেশি পরিবর্তন করা দরকার। আমি মনে করি বাংলাদেশটা উন্নয়নশীল দেশ হিসাবে এই প্রশাসনিক এই দিকে যদি উন্নয়ন আরও বেশি নজরদারি তাহলে বাংলাদেশ অনেক পরিবর্তনের অনেক বেশি এগিয়ে যাবে। আর যদি দেখেন অর্থনৈতিক দিকে আমাদের ব্যাঙ্কগুলো যে আপনার রিসেন্টলি দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্যাংক হচ্ছে কি বন্ধ হয়ে চলেছে। আমি মনে করি যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অনেক ধরনের পলিসি নেওয়া হয়, অনেক ধরনের হচ্ছে কি নীতি নির্ধারণের জায়গা থেকে অনেক বেশি পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু হচ্ছে কি এই যে পলিসিগুলো জায়গা বা হচ্ছে নীতি নির্ধারণ যে নীতিগুলো প্রণয়ন করা হয় এগুলো হচ্ছে ইমপ্লিমেন্টেশন জায়গাটা ভাবে করা হয় না।
আমি মনে করি যে এই বাংলাদেশের অর্থনৈতিক যে দিক পিছিয়ে আছে, আপনি যদি দেখেন জিডিপি হার অনেক কম, আপনি যদি দেখেন বাংলাদেশের এই যে মুদ্রাস্ফীতি অনেক বেশি, বাংলাদেশে হচ্ছে গিয়ে আপনার দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি। এই যে দায়গুলো যদি পরিবর্তন করতে হয়, তাহলে বাংলাদেশে অনেক বেশি ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের পরিস্থিতির জায়গা থেকে অনেক বেশি পরিবর্তন হওয়া দরকার। আমি মনে করি যে একজন তরুণ হিসাবে আমি মনে করি এই প্রশাসনিক দিক এবং অর্থনৈতিক দিক যদি এক বিরাট ধরনের পরিবর্তন যদি পসিবল হয়, তাহলে বাংলাদেশ এক উন্নয়নশীল দেশ থেকে পরবর্তী ধাপে অনেক ইজিলি চলে যেতে পারবে। শক্তি যেমন আমাদের জেনজি বা জেনজেট, তেমনি আমাদের সবচেয়ে বড় আমি বলবো সীমাবদ্ধতা বা লিমিটেশন যাইবে তাও জেনজেট। কারণ আমাদের জেনজেট, আমাদের যেই তারুণ্য আছে, তাদেরকে যদি আপনি খারাপ ওরা অনেক সময় না বুঝে অনেক সময় রিয়্যাক্ট করে ফেলে। তো সেক্ষেত্রে তারা তাদের যেই মন মানসিকতার পরিবর্তন, যে না বুঝে রিয়্যাক্ট করা, বা অনেক সময় আমরা আমাদের না বুঝে সোশ্যাল মিডিয়া কিংবা আমরা দেখলাম রাস্তাঘাটে অবাধে আমরা হুটহাট করে যে কোনো আন্দোলন বা যে কোনো অধিকারের জন্য যৌক্তিক বা অযৌক্তিক এটা আমরা চিন্তা ভাবনা না করে যে দেখা গেলো রাস্তায় নেমে গেল, ঠিক আছে, যেটা আমরা প্রশাসনিকভাবে বা অন্য কোনোভাবে প্রশাসনিকভাবে আমরা আলোচনা করতে পারি, ধাপে ধাপে আমরা একটা চেষ্টা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখলাম হুটহাট করে আমরা দেখলাম রাস্তাঘাটে নেমে গেলাম, যেটা আসলে আমাদের কাম্য না। তো আমি মনে করি যে আমাদের জেনজি বা জেনজেট যাই বলেন, তাদের মন মানসিকতার পরিবর্তন করার দরকার, এবং কেউ যেন তাদের নিজের স্বার্থে তাদেরকে সহজেই ম্যানিপুলেট করতে না পারে খারাপ দিকে, সেদিকে আসলে আমার মনে করি এই পরিবর্তনটা অনেক বেশি দরকার বর্তমানে। আর আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এটাকে চেঞ্জ করতে যায়, সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার অনেক বড় ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা দেখলাম আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু আমাদের যে নৈতিকতার জায়গা বা বিবেকবোধ, এই জায়গাটা বা একটা নিউজ বা একটা তথ্য আমি যখন পেলাম, এটা না জেনে না শুনে রিয়্যাক্ট করা, গুজব হিসেবে ছড়িয়ে দেওয়া, এই আমাদের শিক্ষা ব্যবস্থা যদি এই জিনিসগুলো ইনক্লুড করা যায়, যে মানবিকতাবোধ, বিবেকবোধ, এরপরে একটা তথ্য যাচাই বাছাই করার মাধ্যমে এরপরে রিয়্যাক্ট করা, এইসব শিক্ষা ব্যবস্থা যদি নৈতিকতার ব্যাপারটা, মানবিকতাবোধটা যুক্ত করা যায়, তাহলে আমি মনে করি যে আমাদের জেনজি প্রজন্মটা, আমরা যখন বর্তমানে যে একটা জেনারেশন আছি, এদের এই মন মানসিকতা যদি ভালো দিকে ডাইভার্ট করা যায়, তাহলে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি আমাদের এই বাংলাদেশ থেকে। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আপনি করছেন। আমাদের দেশে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে আমাদের এই টলারেন্সিটা ক্রিয়েট করা। আমাদের সমাজে ইনটলারেন্সিটা খুব প্রকোপ হয়ে গেছে। বিষয়টা এমন যে প্রত্যেকটা হিউম্যান বডি একটা হচ্ছে আদালত হিসেবে কাজ করে। তো একটা আদালতে হচ্ছে গিয়ে উকিল থাকবে, দেন হচ্ছে জাজ থাকবে। তো এখন বিষয়টা এমন হয়ে গেছে, একজন মানুষ নিজের আদালতে নিজেই উকিল, নিজেই জাজ, কিন্তু বিচার করতেছে আরেকজনের। তো এটা হওয়া উচিত না। প্রত্যেকেরই একটা আলাদা ইডিওলজি থাকে, বিশ্বাস থাকে, তো একটা মতাদর্শ থাকে, একটা পার্সপেক্টিভ থাকে। তো হতে পারে তার যে ইডিওলজি বা বিশ্বাস আমার সাথে মিলতেছে না, স্টিল উই হ্যাভ টু শো প্রপার রেসপেক্ট টু দেম। তো এই যে ইনটলারেন্সির বিষয়টা, কারোর মতামতকে সহ্য করতে না পারা, কারোর বিশ্বাসকে আঘাত করা সরাসরি, তো এই বিষয়টা আমাদের খুবই চেঞ্জ করা দরকার। কারণ এই এতটুকু যদি রেসপেক্ট না থাকে একে অপরের প্রতি, তাহলে তো আমাদের সমাজে স্ট্যাবিলিটি থাকবে না। তো আমার মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমাদের পরিবর্তনটা আনা উচিত। সবার মতামত, সবার বিশ্বাসকে রেসপেক্ট করা, তা সে যেই জাতি, ধর্ম, বর্ণ হোক না কেন, আমাদের সবাইকেই রেসপেক্ট করা উচিত, সবার বিশ্বাসকে রেসপেক্ট করা উচিত। এবং হইতে পারে সে হচ্ছে ভুল, আমি জানি সে ভুল, তারপরে যেহেতু সে এটা বিশ্বাস করতেছে, আমি তার ওই বিষয়টাকে সাপোর্ট না করলেও আমাকে রেসপেক্ট করতে হবে। সাপোর্ট করা আর রেসপেক্ট করা আর হচ্ছে গিয়ে কাউকে আঘাত করা, যে জিনিসটা কিন্তু সেম না। তো আমি তাকে আঘাত করব না, বাট আমি তাকে রেসপেক্ট করব, আবার সাপোর্টও করব না। কারণ আমার চিন্তা ভাবনাটা আলাদা, আমি আলাদাভাবে চিন্তা করি। তার চিন্তা আমার চিন্তা মিলতেছে না, ঠিক আমি আমার মতো থাকবো, সে তার মতো থাকবে, তাকে আমি বাধাগ্রস্ত করব না, বা তাকে আমি কোনোভাবে আঘাত করব না তার বিশ্বাসে। সো আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের তরুণ যারা আমরা আছি, আমরা যারা শিক্ষিত সমাজ আছি, আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদের ভিতরে এটা বেশি থাকা জরুরি। কারণ হচ্ছে কি, আমরা একটা আধুনিক সমাজে বাস করি, আমরা পড়াশোনা করি, এই বিষয়গুলো আমাদেরকে হচ্ছে কি ভিতরে প্রসেস করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাঞ্ছনীয় একটা বিষয়। পপুলেশন ইজ দ্য ব্লেসিং ফর এ কান্ট্রি, বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে স্কিল পপুলেশন ইজ এ ব্লেসিং ফর এ কান্ট্রি।
আমাদের দেশের যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং এখান থেকে যে গ্র্যাজুয়েটগুলো বের হচ্ছে তারা আসলে তেমন স্কিল্ড না, এবং এর অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতে পারে নাই। সো ভবিষ্যৎ তরুণ নেতৃত্ব যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে পারে এবং এই স্টুডেন্টগুলোকে হচ্ছে যে স্কিলফুলভাবে গড়ে তুলতে পারে, তাহলে আমি আশা করি বাংলাদেশের ভবিষ্যতে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।